বিকেলে এসে পড়বি এই বাড়িতে। ভাইয়াকে পাঠাবো তোকে আনতে। অপর পাশের ব্যক্তিটি কি বলে সেটা আশিয়ান শুনতে পায় না, কিন্তু হায়া যেটা বলে সেটা শুনতে পায়। আচ্ছা, সাবধানে আসবি। আমি ভাইয়াকে মেসেজ করে বলে দিচ্ছি তোর কথা। এখন রাখছি। ঘুম পাচ্ছে আমার ভীষণ। আল্লাহ হাফেজ। হায়া বিদায় নিয়ে কলটা কেটে কিছুক্ষণ ফোন টিপাটিপি করে। তারপরও ফোনটা বেড সাইডের টেবিলে রেখে ধপ করে শুয়ে পড়ে। আশিয়ান দরজা লাগিয়ে টি শার্ট খুলে সেও বেডে এসে হায়ার পাশে শুয়ে পড়ে। আস্তে ধীরে হায়ার ডান হাতের বাহু ধরে তাকে নিজের কাছে আনতে চাইলে হায়া নিজের হাত ছাড়িয়ে নেয় ঝাটকা দিয়ে। আশিয়ান আরও কয়েকবার চেষ্টা করে হায়াকে নিজের কাছে আনার, কিন্তু হায়া প্রতিবারই একই কাজটাই করে। শেষে আশিয়ান না পারতেই ধমক দিয়ে বলেও দেয়, আজব তো, এমন করছো কেন? কাছে এসো। হায়াও তাকে পাল্টা রাগ দেখিয়ে বলে, নাটকবাজ না, তাই নাটক করছি। হয়েছে। আর নাটকবাজের কাছে কি? যান না, কোনো ড্রামাবাজকে খুঁজে তার কাছেই যান। তাকে কাছে টানেন গিয়ে। আমার সাথে আপনার কোনো লেনা দেনা নেই। আশিয়ান হায়ার কথা শুনে বুঝতে পারে তখনকার কথাটা হয়তো হায়া শুনে ফেলেছে, যার কারণে এমন রাগ দেখাচ্ছে। আশিয়ানের ঠোঁটের কোণে হাসির দেখা মিলে, কিন্তু হাসিটা ছিল শব্দহীন। আশিয়ান নিজেই এগিয়ে আসে হায়ার দিকে। হায়া আশিয়ানের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকায় সে তার আগমন সম্পর্কে টের পায় না। আশিয়ান কোনো পূর্ব সংকেত ছাড়াই আশিয়ান হায়ার একেবারে কাছে এসে মুখটা তার কাঁধে গুজে দেয়। সেই মুহূর্তে তার ঠোঁটের ছোঁয়া, নিঃশ্বাসের গতি সবকিছু যেন হায়ার স্নায়ুতে আগুন ছড়িয়ে দেয়। ছোট ছোট চুমু আর আদরের পরশে আশিয়ান তার কাঁধ জুড়ে যে আবেগের ঢেউ তুলছে, তাতে হায়ার দম বন্ধ হয়ে আসতে থাকে। হায়া চোখ শক্ত করে বন্ধ করে নেয়। এক হাতে চাদর খামচে ধরে মটকা মেরে পড়ে থাকে, যেন নিজের ভেতরের আলোটুকু চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু আশিয়ানের স্পর্শ যত গভীর হচ্ছে, সে নিজেকেও ততটাই হারিয়ে ফেলছে। আশিয়ান ধীরে ধীরে মুখটা কাঁধ থেকে সরিয়ে হায়ার কানের কাছে নিয়ে আসে। তার গাঢ় নিঃশ্বাসে হায়ার কানে পড়তেই হায়া কিছুটা কেঁপে ওঠে। আশিয়ানের যেন নিঃশ্বাস দিয়ে বলে দিচ্ছে, তোমায় আমি চাই, পুরোপুরি চাই। হঠাৎই হায়া অনুভব করে কানের লতিতে একরকম চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ছে। প্রথমে তা কল্পনার ভুল ভেবেছিল, কিন্তু পর মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় এটা তার কল্পনা নয়, বরং আশিয়ানের অস্থির, অধিকার ভরা দন্তঘাত সেই ব্যথার উৎস। হায়ার সমস্ত স্নায়ু যেন মুহূর্তেই থমকে যায়। শীত দ্বারা বয়ে বেড়ে যায় এক অদ্ভুত শিহরণ। ব্যথাটা ছিল তীক্ষ্ণ, তবুও হায়া কিছু বলে না, বলার প্রয়োজনও যেন অনুভব করে না। কণ্ঠনালীর রোধ হয়ে রয়েছে এক অজানা কারণে। চোখজোড়া নিঃশব্দে বন্ধ করে ঠোঁট কামড়ে সে সেই ব্যথার সাথে মানিয়ে নিতে চায়, বুঝতে চায় আশিয়ানের স্পর্শে মিশে থাকা মালিকানার দাবিটুকু সে নীরবে মেনে নিচ্ছে। কান্না নয়, অভিযোগ নয়, বরং সেই ব্যথার মাঝেই হায়া অনুভব করে এক গভীর টান, এক অপ্রতিরোধ্য ঝড়, যা তাকে ধীরে ধীরে আশিয়ানের অধিকারে নিঃশর্ত করে দিচ্ছে। কিন্তু এক সময় সেই সহ্য শক্তির সীমা অতিক্রম করে যায়। হায়ার বন্ধ চোখের কোণ বেয়ে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ে, জল নয়, যেন এক নিঃশব্দ আত্মসমর্পণ। নিজেও বুঝে ওঠার আগেই তার ভেজা কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছি আশিয়ান। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, অভিমান বা অভিযোগ, শুধু ছিল এক নির্মম নিঃসঙ্গ আকুতি, যেন নিজেকে রক্ষা করতে গিয়েও নিজেকে তুলে দিচ্ছে। আশিয়ান থেমে যায়, যেন এমনই কোনো স্বীকারোক্তির জন্য সে অপেক্ষা করছিল চুপি চুপি। সে ধীরে ধীরে দন্ত সরিয়ে নেয় হায়ার কানের থেকে, তারপর সেই জায়গাটাকেই ঠোঁটের কোমল স্পর্শে ঢেকে দেয়। যেখানে কিছুক্ষণ আগেও ছিল তীব্রতা, সেখানে এখন ভালোবাসার আশ্রয়। এক মুহূর্তেই যেন বদলে যায় আবহ, যন্ত্রণার উপর পরশ বুলিয়ে দেয় নরম ভালোবাসা। প্রথমে যে স্পর্শ ছুঁয়ে দিয়েছিল তার ব্যথার প্রান্তর, এখন তা ছড়িয়ে দেয় হৃদয়ের এক অজানা কাঁপুনি। হায়া বোঝে না সে যাবে কোথায়, লুকাবে কোথায়। এই লোকটার এমন অপ্রত্যাশিত অদম্য আগ্রহে তার সমস্ত দিশা এলোমেলো হয়ে যাচ্ছে। হায়া নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দমিত করার জন্য আশ্রয় নিল তাকে আঘাত দেওয়ার ব্যক্তিটির নিকটই। সে ঝট করে আশিয়ানের দিকে ঘুরে তার বুকে মুখ লুকিয়ে নেয়, খামচে ধরে আশিয়ানের উন্মুক্ত পুরুষালী পিঠ।
বিধিয়ে দেয় নিজের নখ সেখানটায়। এক প্রকার আত্মসমর্পণ করে আরশিয়ানের কাছে সে। আরশিয়ানের ঠোঁটে বিজয়ী হাসি ফুটে। সে হায়াকে নিজের বাম হাতের বাহুতে শুয়ে দিয়ে এক হাত দিয়ে হায়ার কোমর ও অপর হাত দিয়ে হায়ার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় নিজের সাথে। সে হায়ার কানের কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বলে, যতবারই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে ততবারই নিজেকে আমার আরও বহু কাছে পাবে। আমি তোমায় বাধ্য করব নিজেকে পরাস্ত সৈনিকের ন্যায় আত্মসমর্পণ করতে, আমার বুকে আশ্রয় নেওয়ার জন্য, ঠিক আজকের মতো। হায়া প্রত্যুত্তরে কিছু বলে না। আরশিয়ানের বুকে নাক মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে নেয়। তুমি কে মা? তোমার তো ঠিক চিনতে পারলাম না। নরম গলায় প্রশ্ন করে স্পর্শ তার সামনে দাঁড়ানো সুশ্রী মেয়েটিকে। মেয়েটি ইতস্তত করে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমি মেহেরিমা, হায়ার ফ্রেন্ড। সোফায় এলোমেলো হয়ে শুয়ে থাকা জাহানের কানে কথাটি পৌঁছাতেই সে তড়িঘড়ি করে রোজি বেগমের কোল থেকে উঠতে গিয়ে ধপ করে নিচে পড়ে যায়। হাঁটুতে হালকা ব্যথা পেলেও সে ব্যথাটাকে ততটা পাত্তা দেয় না, বরং দৌড় দেয় সদর দরজার সামনে। যেতে যেতে কুঁচকে যাওয়া টি শার্টটাকে টেনে সোজা করে নেয়, কিন্তু এলোমেলো চুলগুলো গোছাতে ভুলে যায়। জোরে দৌড় দেওয়ার ফলে টাইলসের ফ্লোরে স্লিপ কেটে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। পড়তে পড়তে সে উপস্থিত হয় মেহেরিমা ও স্পর্শের সামনে। এই প্রথমবার মেহেরিমা তার নানু বাড়ি আসলো। একটু বেশি খুশি সে ব্যাপারটায়। অতিরিক্ত উত্তেজনা ও খুশিতে জাহান কেমন বাচ্চাদের মতো করছে। হায়ার ফ্রেন্ড শুনে স্পর্শ মেহেরিমাকে সদরে বাড়িতে প্রবেশ করতে দেয়। তারা কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করছিল, তখনই জাহান ঝড়ের মতো এসে তাদের আগমনের উপস্থিত হয়। স্পর্শ ও মেহেরিমা দুজনেই চমকে যায়। স্পর্শ অবাক হয়ে জাহানকে প্রশ্ন করে, আব্বা, এমন দৌড়াচ্ছিস কেন? স্লিপ কেটে পড়ে গেলে ব্যথা পাবি তো। জাহান এবার বুঝতে পারে সে এক্সাইটমেন্টে কেমন বেকুবের মতো কাজ করে ফেলেছে। সে বাম হাত দিয়ে নিজের মাথার পেছনে চুলকাতে চুলকাতে বলে, মেহেরিমাকে দেখেই বলে স্পর্শ, সরি ভালো মা, আমার একজন আসার কথা তো, সে নাকি এসে পড়েছে, তাই তাকে পিক করার জন্য ছুটছিলাম। তোরও ফ্রেন্ড আসবে, দেখ হায়ার ফ্রেন্ডও এসেছে। মেহেরিমাকে দেখিয়ে বলে স্পর্শ। মেহেরিমা ভদ্রতা বজায় রেখে জাহানকে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। লাস্টের ভাইয়ার ডাকটা একটু টেনে টেনে দেয়, নেহাতি দুষ্টামি করার ইচ্ছেতে এমনভাবে ডাকা। এদিকে ভাইয়া ডাকে জাহানের বুকটা ফালা ফালা হয়ে যায়। সে মেহেরিমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ভাবতে থাকে। কাল যাকে ডাকবি ছাইয়া বলে, তাকে আজ ডাকিস ভাইয়া? ছি 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 রে ননি। মেহেরিমা বসে আছে হানিয়া আর স্পর্শের মাঝে। হানিয়া তাকে আগে থেকে চিনল, স্পর্শের সঙ্গে এই আজই প্রথম দেখা। অথচ দেখলে কে বলবে এ যেন বহু দিনের চেনার আত্মারা আজ কেবল নতুন পরিচয়ে ধরা দিয়েছে। কথায় কথায় এমন ভাব জমে উঠেছে যে মনে হচ্ছে তারা তিনজন যেন দুধে মেশানো পাকা আম, স্বাদে ঘ্রাণে একাকার, আলাদা করা দায়। এই চেনা অচেনা মিষ্টি মুহূর্তের বাইরে এক কোণে একা বসে আছে জাহান। সিঙ্গেল সোফায় কোণায় সে যেন এক গোপন দর্শক, গালে হাত দিয়ে তাকিয়ে আছে জীবনের সবচেয়ে প্রিয় তিন নারীর দিকে, তার মা, তার ফুপু আর তার ভালোবাসার মানুষ মেহেরিমা। তিন নারীর মুখে হাসিতে মুখর হয়ে উঠেছে ঘরটা। তাদের আলাপ চলছে গৃহস্থালী থেকে শুরু করে জীবনের টুকরো গল্পে, একটা ঘর সাজানোর গল্প, পুরনো দিনের কোনো রান্নার স্মৃতি, কিংবা এক কাপ চায়ের সঙ্গে ভাগাভাগি করা কোনো মন খারাপ। তাদের এমন একচাটিয়া আলাপচালিতায় জাহানের মনে কোনো বিরক্তি বিন্দুমাত্র রেশ নেই, বরং বুকের ভেতর এক ধরনের নিঃশব্দ প্রশান্তি খেলা করছে। তার চোখের সামনে বসে আছে জীবনের সবচেয়ে আপন মানুষগুলো একসাথে হাসি মুখে কথার সাগরে ভেসে। এই দৃশ্য দেখে তার মনে হয় যেন সংসারের প্রথম রং তুলির আঁচড়ে এঁকে যাওয়া শুরু হয়েছে আজ ভালোবাসা, গ্রহণযোগ্যতা আর এক ধরনের নিখুঁত ছন্দে। তার ভালোবাসার নারী মেহেরিমা আজ তার মায়ের আর ফুপুর সঙ্গে এমনভাবে মিশে গেছে যেন সে তাদের পরিবারের এক পরিচিত ছায়া, বহুদিনের চেনা আত্মা। জাহানের বুকের গহীনের কোনো শব্দ নেই, শুধু গভীর সন্তুষ্টির ঢেউ।
সে কোনো কথা বলে না, কেবল দেখেই যায়, কারণ কখনো কখনো দেখা আর অনুভব করাই সবচেয়ে গভীর ভাষা হয়ে ওঠে। জাহান তার পরিবারের মানুষদের হৃদয়ের গভীরতা চেনে, জানে ভালোবাসা আর গ্রহণযোগ্যতায় তারা যেন এক অবিনশ্বর বৃক্ষ, যার ছায়ায় দাঁড়ালে কোনো সম্পর্ককেই তারা প্রত্যাখ্যান করে না, যদি তাতে থাকে সত্য, শ্রদ্ধা আর নিঃস্বার্থতা। মেহেরিমা আর তার সম্পর্কের কথা জানলে হয়তো প্রথমে কপট বিস্ময়ের ঢেউ উঠবে তাদের চোখে, তারপরই আসবে এক ধরনের এতদিন লুকিয়ে রাখার অপরাধে কিন্তু আপত্তি। সে আশঙ্কা কোনোদিনই ছিল না জাহানের মনে। তার পরিবারের উপরে রয়েছে এক নিঃশর্ত আস্থা, যার ভেদ গড়া রক্তে, ভালোবাসায়, আদরে। সে জানে সেই দিন আসবেই যেদিন আর কোনো লুকোচুরি থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, ভয় তো দূরের কথা, তার ছায়াটুকু থাকবে না। সব অভিমান, সকল নীরবতা ভেদ করে সে এগিয়ে যাবে মেহেরিমার দিকে। চোখে সাহসের দীপ্তি, কণ্ঠে প্রতিজ্ঞার দৃঢ়তা। সে দাঁড় করাবে মেয়েটিকে সকলের সামনে, সেই শান্ত, নীরব অথচ গভীর এক সৌন্দর্যে মরানো নারী, যে তার হৃদয়ের প্রতিটি ধ্বনি জানে। তখন কোনো আড়াল নয়, কোনো সংকোচ নয়, সে উচ্চারণ করবে তিনটি শব্দ, না, তিনটি শপথ, আমি কবুল করি। প্রথমবার তার চোখে চোখ রেখে, দ্বিতীয়বার তার কাঁপতে থাকা হাত ধরে, তৃতীয়বার তার সমস্ত ভাঙ্গা গড়া অতীতকে আঁকড়ে ধরে প্রতিজ্ঞা করে চিরদিনের জন্য আপন করে নেওয়ার। জাহান জানে মেহেরিমার অতীত শূন্যতায় ভরা, অভিমান, অপমান, একাকিত্ব সব মিলিয়ে এই মেয়েটা বহন করে বেরিয়েছে নিজের ভেতরে এক শীতল শোকের পাহাড়। কিন্তু জাহান ঠিক করেছে সে সেই পাহাড়কে পিষে ফেলবে ভালোবাসার রোদের নিচে। সে তাকে ছায়া দেবে, আশ্বাস দেবে, ভরসা দেবে, আর দেবে এমন এক ভালোবাসা যা অপ্রাপ্তির প্রতিটি ছায়াকে মুছে দেবে চিরতরে। জন্ম নয়, জন্মান্তরের জন্য সে মেহরিমাকে নিজের করে নিতে চায়, শুধু ভালোবেসে নয়, এক অত্যাধিক বন্ধনের বাধা পড়ে একান্ত নিজের করে। কথাগুলো ভাবতে ভাবতে তার গম্ভীর মুখবয়ে সামান্য প্রশান্তির ছাপ ফুটে ওঠে। মেহেরিমা কথা বলার মাঝে মাঝে আর চোখে তার প্রণয় পুরুষটির দিকে তাকাচ্ছে, চোরা চোখে দেখে নিচ্ছে তার মনে বাস করা একমাত্র পুরুষটিকে। প্রতিবারের ন্যায় এবারও সে চোরা চোখে তাকিয়েছিল জাহানের দিকে। তখনই জাহানকে একা একা হাসতে দেখে সে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সে ভ্রু নাচিয়ে ইশারায় জাহানকে জিজ্ঞেস করে সে কেন হাসছে। জাহান মাথা নাড়িয়ে বুঝায় এমনিতেই হাসছে। মেহেরিমা তার উত্তর পেয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে স্পর্শ আর হানিয়ার সাথে কথা বলায়। তাদের কথা বলার মাঝেই ডোরবেল বেজে ওঠে। জাহান নিজে গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় তার বাবা, মামু আর কয়েকজন স্পেশাল গেস্ট এসেছে। জাহানের মুখের স্মিত হাসি বেশ চওড়া হয় গেস্টদের দেখে। জাহান তাদের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, ভালো আঙ্কেল, কেমন আছো তোমরা? কথা বলতে বলতে সে জড়িয়ে ধরে তার পিতার সমতুল্য লোকটাকে। মাঝবয়সী সেই লোকটিও তাকে সন্তান স্নেহে জড়িয়ে ধরে। জাহানের পিঠ চাপড়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ বেটা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। পাশ থেকে ভদ্র লোকটির স্ত্রীও কপট অভিমান নিয়ে বলে ওঠে, আমায় তো কেউ মনেই করে না, সবাই ভুলে গিয়েছে আমায়। জাহান লোকটিকে ছেড়ে পাশে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাটিকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে হাস্য উজ্জ্বল মুখে বলে, তোমায় কি করে ভুলতে পারি মিষ্টি আন্টি, তুমি তো আমার ফেভারিট। মহিলাটিও তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় জিজ্ঞেস করে, কেমন আছে আমার বাবাটা? দিন দিন তো মেয়েদের মন চুরি করার মতো সুন্দর হয়ে যাচ্ছে ভাইয়া। জাভিয়ানকে উদ্দেশ্য করে বলে, ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নাহলে কবে জানি ছেলে আপনার চুরি হয়ে যায়। জাহান মহিলাটির কথা শুনে লজ্জা পেয়ে যায়। আর বাদ বাকি উপস্থিত সবাই হেসে দেয়। জাভিয়ান মুখে স্মিত হাসি নিয়ে বলে, দরজার সামনে দাঁড়িয়েই সব কথা বলে ফেলবে নাকি? ছেলের বিয়েও খেতে চাও, আবার আলোচনাও সামিল হচ্ছ না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? চলো ভেতরে চলো। এরই মধ্যে হানিয়া বলতে বলতে উপস্থিত হয়। কে এসেছে রে জাহান? জাহান হাসি মুখে জবাব দেয়, ভালো আঙ্কেল আর মিষ্টি আন্টি এসেছে আম্মু। মুহূর্তেই সকলে ব্যস্ত হয়ে পড়ে জাহানের ভালো আঙ্কেল ও মিষ্টি আন্টি ওরফে আদিয়াত ও আরফাকে নিয়ে। হানিয়া তাদের কাছে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করে,
স্যার কেমন আছেন? এসব কি হানিয়া? তুমি আমায় এভাবে স্যার ডেকে ভস্কতে তালিকায় ফেলে দিতে পারো না। আই এম জাস্ট 55 ইয়ার্স ওল্ড। এটা কোনো বয়স হলো? বলো তো বাচ্চারা। আদিয়াত রসিকতা করে কথাগুলো বলে হানিয়া ও বাকি বাচ্চাদের। বাচ্চারা বলতে জাহান, আফিফ আর আদিবা। তারা তিনজনই আদিয়াতের কথায় হেসে বলে, No, you have never seen an old man as handsome as you before. আদিয়াত তাদের কথা শুনে বলে, দেখলে বাচ্চারাও জানে 55 ইয়ার্স কোনো বয়সই না। ইউ নো হোয়াট, এজ ইজ জাস্ট এ নম্বর। মনের বয়সই বড় বয়স। সকলে তার কথা শুনে হাহা করে হেসে দেয়। সকলে গিয়ে সোফায় বসে। আবরার আর জাভিয়ান ফ্রেশ হতে চলে যায়। জাহান, আদিয়াত আর আফিফ এক সোফায় বসে আর হানিয়া, স্পর্শ আর আফরা আরেক সোফায় বসে গল্প শুরু করে দেয়। আদিবা তার সমবয়সী মেহেরিমার সাথে গিয়ে কথা বলা শুরু করে। টুকটাক কথা বলে স্পর্শ আর হানিয়া আফরাকে আদিবা ও মেহেরিমার সাথে কথা বলতে বলে উঠে চলে যায় কিচেনের দিকে। হোক আদিয়াতটা তাদের আত্মার আত্মীয়, তাই বলে কি অতিথিয় আপ্যায়নে কার্পণ্য করবে? একদমই না। এরই মধ্যে হায়াকে ধরে আস্তে আস্তে নিচে নেমে আসে আশিয়ান। আদিয়াতরা মূলত হায়া আর আশিয়ানের সাথেই দেখা করতে এসেছে কালকে তাদের কিডন্যাপিংয়ের ঘটনার জন্য। হায়া তাদেরকে পেয়ে প্রচণ্ড খুশি হয়। সে আশিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মহিলা পার্টির মধ্যে গিয়ে বসে পড়ে। আশিয়ান বেচারা বউয়ের অনুপস্থিতিতে জাহানদের কাছে চলে যায়। আফরা মেহেরিমার থুতনি ধরে উঁচু করে হায়াকে বলে, এই শান্তপরীটা কে রে হায়া? তখন থেকে দেখছি শুধু আমাদের কথা শুনছি, নিজে কিছু বলছে না। হায়া বলে, আরে মিষ্টি আন্টিও আমার বেস্ট ফ্রেন্ড মেহরিমা, আর ওকে দেখে যতটা শান্তশিষ্ট মনে হচ্ছে ও কিন্তু ততটা শান্তশিষ্ট নয়। আমার সাথে কথা বলা শুরু করলে মাথাটা খেয়ে নেয় একদম। হায়ার কথা শুনে মেহেরিমা একটু লজ্জা পায়। সে রাগী চোখে হায়াকে শাসায় এসব বলার জন্য। হায়া দুষ্টুমি করে জোরে জোরে বলে, এই তুই আমার চুপ করিয়ে দিলি। আমি কি সত্যি কথা বলবো না ভেবেছিস নাকি? সেই আশায় তো সেগুড়ে বালি যান, যায় যাক, কিন্তু সত্যের পথে অটল থাকবো আমি। পাশ দিয়ে আদিবা আবার বলে, আসছে রে আমার সত্যবাদী। তুই যে কত বড় সত্যবাদী সেটা আমার থেকে ভালো করে কেউ জানে না। মুখ খোলাস না হায়া, তাহলে হাতে কিন্তু হাড়ি একটাও আস্ত রাখবো না। হায়া ঢং করে বলে, আমার সাথে এত বড় 2 নম্বরই করবি তুই আদু? যা, তোর সাথে কথাই নেই। এরই মধ্যে হানিয়া ও স্পর্শ সকলের জন্য নাস্তা নিয়ে আসে। মেহেরিমা ভাবে এটা তাদের ফ্যামিলি টাইম আর তার না থাকায় উত্তম এ সময়, তাই সে হায়ার কানে কানে বলে, দোস্ত আমি আজ চাই, হ্যাঁ আরেকদিন আসবো নে। হায়া ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কেন, কি হলো তোর আবার? তোর টিউশনিতে না আজ অফ ডে, তাহলে এত তাড়াতাড়ি চলে যাবে কেন? মেহেরিমা আমতামতা করে বলে, না মানে কি না মানে ইয়ে ও করছিস, স্পষ্ট করে বল না। আমার মনে হয় আমার এখন চলে যাওয়া উচিত। আর সেটা কেন মনে হলো আপনার? একটু বলে ধন্য করেন আমায়। দেখ দোস্ত, রাগ করিস না, এটা তোদের ফ্যামিলির টাইম আর আমার এখন না থাকাই উচিত বলে আমি মনে করছি। হায়া মেহেরিমার কথা শুনে শান্ত চোখে তার দিকে তাকায়, তারপর বলে, আচ্ছা চলে যা তুই। দোস্ত রাগ করিস না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। হায়া আর একবারও মেহেরিমার দিকে তাকায় না আর না তার কোনো কথা শুনে। এরই মধ্যে জাহান অনেকক্ষণ ধরেই তার বোন আর প্রেয়সীর ফিসফিসানি দেখছে। সে খেয়াল করছে মেহেরিমা কিছু একটা বলার পর হায়া কেমন গম্ভীর মুখ করে বসে আছে, না মেহেরিমার দিকে তাকাচ্ছে আর নাই বা তার কথার কোনো জবাব দিচ্ছে। এর মানে হায়া কোনো কারণে রেগে আছে মেহেরিমার উপর, কিন্তু কি বিষয়ে রেগে গেল হঠাৎই। মেহেরিমা হায়াকে কয়েকবার বলার পরও হায়া তেমন একটা রেসপন্স করে না। সে একটা হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বসা ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর হানিয়ার উদ্দেশ্যে বলে, আন্টি আজ তাহলে আমি আসি। হানিয়া তড়িঘড়ি করে বলে, কেন রে মা, এই তো আসলি, এখনই চলে যাবি? আজকে ডিনারটা আমাদের সাথে করে যা। মেহেরিমা কিছু বলার আগে হায়া গা ছাড়া ভাব নিয়ে বলে, আমাদের আপন ভাবলে কি এত তাড়াতাড়ি যেতে চাইতো? ও ভাবছে আমাদের ফ্যামিলি টাইমে সে বাইরের মানুষের পরিবেশটাকে অস্বস্তিকর বানিয়ে ফেলেছে। যেতে দাও ওকে আম্মু। সকলে হায়ার কথা শুনে মেহেরিমার দিকে তাকায় আর মেহেরিমার কেমন চোরের মতো মুখ করে রেখেছে। জাহান বুঝতে পারে কেন তার বোন রেগে গিয়েছে। মেহেরিমার এমন ধারণা শুনে জাহানেরও রেগে যায়। সে একটা ফোন করার বাহানায় সেখান থেকে চলে যায় রাগী মুখ করে। মেহেরিমা আর চোখে তার যাওয়া দেখে।
মনটা খারাপ হয়ে যায় তার জাহানের রাগ দেখে। হানিয়া মেহেরিমার কাছে এসে তাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, আমাদের তো আপন মনে হয় না। আমরা কিন্তু তোকে আর হায়াকে একই চোখে দেখি, কিন্তু তোর আজকের কথায় কষ্ট পেলাম ভীষণ। মেহেরিমা তড়িঘড়ি করে ছলছল চোখে বলে, আন্টি তুমি প্লিজ কষ্ট পেও না, আমি তো জানি তোমরা আমায় কতটা আপন ভাবো, আমিও তোমাদের নিজের কাছের মানুষ ভাবি। তাহলে আজকের ডিনারটা আমাদের সাথে করে গিয়ে প্রমাণ কর তুই আমাদের আপন ভাবিস। কি থাকবি তো? মেহেরিমার সম্মতি সূচক মাথা নাড়ে। হানিয়া তার কপালে একটা স্নেহের পরশ দিয়ে নিজের কাজে চলে যায়। মেহেরিমা হায়ার পাশে বসে তার কানের কাছে ঝুঁকে এসে বলে, দোস্ত তোর ভাই তো রেগে গিয়েছে, এখন তাকে শান্ত করাবো কি করে? সেটা তোর টেনশন। ছাগলের মতো চিন্তা ভাবনা করার সময় মনে ছিল না তোমার উনি রেগে যেতে পারে? এখন আমার বলে কোনো লাভ নেই। মেহেরিমা অসহায়ের মতো হায়ার দিকে তাকিয়ে থাকে। মেহেরিমা মাগরিবের নামাজ পড়ে মাত্রই রুম থেকে বের হচ্ছিল, উদ্দেশ্য কিচেনে হায়া ও স্পর্শের কাছে যাওয়া। তখনই কলিং বেল বেজে ওঠে। স্পর্শ তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে দরজা খুলতে যাবে, তখনই মেহেরিমা তাকে আটকে দেয়। নম্র গলায় বলে, আন্টি আমি দেখছি, আপনি একটু বসুন, তখন থেকে শুধু দেখছি ছোটাছুটিই করছেন। স্পর্শকে ডাইনিং টেবিলে বসাতে বসাতে কথাটা বলে মেহেরিমা। তারপর এক গ্লাস পানি স্পর্শর দিকে এগিয়ে দিয়ে সে চলে যায় দরজা খুলতে। দরজা খুলে কিছু অপরিচিত মানুষদের দেখতে পায়। তাদের মধ্যে একজন মানুষকে দেখে সে একটু ভয় ও অস্বস্তিতে পড়ে যায়। মেহেরিমা আর আদিবা স্পর্শ হানিয়ার হাতে হাতে খাবারের বাটিগুলো এনে ডাইনিং টেবিলে রাখছে। তাদের দুজন মানা করলেও মেহেরিমা ও আদিবা এক প্রকার জোর করে কাজটা করছে। রান্না বান্না সামলে একটু কাজ যদি এগিয়ে দিলেও তাদের একটু কাজ কমবে। স্পর্শের হেল্পিং হ্যান্ড মহিলা এক সপ্তাহের ছুটি নিয়ে গতকালই নিজের গ্রামের বাড়ি গিয়েছে। তাই আজ হঠাৎ করে এত মেহমান এসে পড়ায় তাদের খাবার দাবারের সব দায়িত্ব মির্জা ও তালুকদার কর্তৃদের উপর এসে পড়তেছে। তাদের রান্নার কাজে মাহমুদ বাড়ির কর্তৃও হাত লাগিয়েছে। তিনজন একদম বোনের মতো গলাগলি করে রান্না করছে। মুনতাহা বেগম সাহায্য করতে চাইলেও হঠাৎই তার মাথা ব্যথা শুরু হওয়ায় সে আর তাদের হাতে হাতে লাগাতে পারেনি। খাবারের সবগুলো বাটি রাখা শেষ হলে হানিয়া আদিবার গালে হাত রেখে আদুরে গলায় বলে, আম্মাজান যাও তো, ভাইয়াদের ডেকে নিয়ে আসো তো। বাদু তিনটা সেই যে রুমে দৌড় দিয়েছে, বের হওয়ার নামই নেই। মেহরিমাকেও সাথে নিয়ে যাও, ও তো বাড়িটা ঘুরে দেখার সুযোগই পেল না। আদিবা হানিয়ার ফুলো ফুলো গালগুলো হালকা টেনে বলে, ওকে কিউটি, আমরা ঝড়ের গতিতে যাচ্ছি কিন্তু ফিরবো পিঁপড়ার গতিতে, ঠিক আছে? হানিয়া আদিবার কথায় হেসে সম্মতি দিয়ে বলে, ঠিক আছে। আদিবা মেহরিমার কাছে এসে তার হাতটা খপ করে ধরে বলে, এই পুরান রেডিও, চল তোকে বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে আনি। কথা শেষ করতে দেরি মেহরিমাকে টানতে দেরি হয় না আদিবার। সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে যেতে থাকে। আদিবার ছোটবেলা থেকেই মির্জা বাড়িতে আসা যাওয়া রয়েছে, তাই সে সহজেই জানে কোনটা কার রুম এবং কোন দিক দিয়ে যেতে হবে। মেহরিমাকে আদর আল্লাহ হানিয়ার হাতে হাতে কাজ করে দেওয়া সব কিছু দূর থেকে পরোক্ষ করছিল একজোড়া অনুসন্ধানী চোখ। পরপর কয়েকবার নক করতেই দরজা খুলে দেয় একজন পুরুষ। আদিবা পুরুষটির দিকে চোখ উঁচুয়ে তাকিয়ে দেখতে পায় এ আর কেউই নয়, ইনা মিনা টিনার হবু পাপা জাহিন। তার পিচ্চি প্রিয়তমাকে দেখে বেশ খুশি হয়ে কিন্তু মুখে তা প্রকাশ করে না। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি চাই এখানে? আদিবা ভাবে একটু জ্বালানো যাক তার শখের পুরুষটিকে। সন্ধ্যায় অফিস থেকে ফিরেছে, পর একবারও দেখা বা কথা হয়নি তাদের একই বাড়িতে অবস্থান করেও। সে যাও চোখে চোখে দু একবার গার্ডেনে যাওয়ার ইশারা করলেও জাইন তেমন একটা পাত্তা দেয়নি। সেটাই শোধ তুলবে এখন। আদিবা মেহরিমাকে পেছনে রেখে জাইনের একদম কাছে এসে পড়ে। চোখে এক প্রকার নেশা নিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলে, তোমায় লাগবে জাইন। আদিবা যখন একটু বেশি প্রেম পড়ে তখনই সে জাইনকে নাম ধরে ডাকে। জাইন প্রিয়তমার এমন আবেদনময়ী ভঙ্গিতে গলে যাওয়া, সেও ঘোরে ডুবে গিয়ে নিজেদের অজান্তেই আদিবার কপালের উপর আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, কেন? কেন আবার? নিচে আন্টি খেতে ডাকছে সবাইকে, তাই তোমাকেও সেখানে লাগবে।
কথা তো নয় যেন ফাটা বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারা। আদিবার এমন কাট কাট গলায় বলা কথাগুলো মুহূর্তেই জাইনকে অনুভূতির রঙিন দুনিয়া থেকে টেনে বের করে এনে বাস্তবতার মুখোমুখি করে। সে আদিবার কথাটা সাথে সাথে ধরতে পারে না, তাই বলে, নয়, হ্যাঁ, তোমাদের 3 বাঁদরকে নিচে যেতে বলেছে আন্টি, তাড়াতাড়ি আসো। অনেকটা ধমকের সুরে কথাগুলো বলে আদিবা মেহেরিমার হাত ধরে আবারও হাঁটা দেয়। মেহেরিমা আদিবার সাথে যেতে যেতে একবার পেছনে ঘুরে প্রিয়তমের অভিমানী মুখখানা দেখে নেয়, যে কিনা মাত্রই উপস্থিত হয়েছিল দরজার সামনে। ছাদ থেকে নিচে নেমে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ায় মেহেরিমা। আদিবা ও হায়াকে ধরে আস্তে আস্তে পা চালাচ্ছে মেহেরিমা। উদ্দেশ্য তাকে রুমে পৌঁছে দিবে, তারপর আজকের মতো বিদায় নিবে সে। কিন্তু মাঝপথে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে তার হৃৎস্পন্দন কয়েক মিনিটের জন্য থেমে যায় বোধহয় তার। ফ্লোরে পড়ে আছে রাহা, তার উপর জাহান। বিষয়টা বড্ড অনাকাঙ্ক্ষিত ও দৃষ্টিকটু। বোঝাই যাচ্ছে অনিচ্ছাকৃতভাবেই হয়েছে, কারণ জাহান আজ পর্যন্ত তার প্রেমিকার হাত ব্যতীত তার ললাটেও ভালোবাসার স্পর্শ পর্যন্ত দেয়নি। জাহানের বক্তব্য, এইটুকুনি স্পর্শ আমার পোষাবে না। তোমায় আমি স্পর্শ করলে পুরোপুরি নিজের করে নেয়ার উদ্দেশ্যে করব। এইটুকুনি স্পর্শ আমার হৃৎপীড়া আরো বাড়িয়ে দেবে। সেই জাহান কি করে একজন মেয়েকে এমন খোলামেলা জায়গায় এমন অবস্থায় থাকতে পারে? কিন্তু নারীর হৃদয় তো এসব লজিক জেনেও মন খারাপ করা বা অভিমান করা যেন তাদের অন্যতম কাজ। অজান্তেই মেহেরিমার শান্ত কোমল নয়নযুক্ত ভিজে উঠতে শুরু করে। তার চোখে তারায় শুধু জাহান ও রাহার আলিঙ্গনের দৃশ্যটি জ্বলজ্বল করছে। মেহেরিমার ধ্যান ভঙ্গ হয় হায়ার উত্তেজিত ও আতঙ্কিত গলার আওয়াজে। হায়া বলে ওঠে, একি ভাইয়া, তোমরা পড়লে কি করে? জাহান হায়ার কণ্ঠস্বর শুনে হকচকিয়ে তার দিকে তাকালে দেখতে পায় 3 রমণীকে। তাদের মধ্যে তার ব্যক্তিগত রমণীর নয়নে যে বেদনার অশ্রু জমেছে সেটাও তার চক্ষুগোচর হয়। সে তড়িঘড়ি করে রাহার উপর থেকে সরে আসে। বেশ অপ্রস্তুত ও বিব্রত দেখাচ্ছে তাকে। জাহান উঠে গেলে রাহা তার দিকে হাত বাড়িয়ে দেয়। জাহানের অনিচ্ছা সত্ত্বেও রাহার হাত ধরে তাকে নিচ থেকে উঠায়। হায়া আস্তে আস্তে তাদের সামনে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া, তোমরা পড়ে গিয়েছিলে কি করে? জাহান দৃঢ় কণ্ঠে বলে, আমি আমার রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিলাম, তখনই রাহার চিৎকার শুনি। এখানে এসে দেখি ও নিচে পড়ে রয়েছে আর পায়ের ব্যথায় কাতরাচ্ছে। তাড়াতাড়ি করে এসে ওকে উঠাতে গেলে ফ্লোরে থাকা পানিতে আমিও পা পিছলে ওর উপর পড়ে যাই। ফ্লোরে পানি ছিল? বিস্ময় নিয়ে কথাটা জিজ্ঞেস করে হায়া নিচে তাকায়। দেখে তার ভাই সত্যি বলছে। সাদা টাইলসের ফ্লোর হওয়ায় পানিটা ততটা বোধগম্য হচ্ছে না, কিন্তু কথা হলো ছাদে যাওয়ার এই পথে পানি আসলো কি করে? হায়া ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ভাইয়ের দিকে তাকালে দেখতে পায় তার ভাই এক দৃষ্টিতে তার বান্ধবীকে দেখছে, অথচ তার বান্ধবী রূপী ভবু ভাবি তার ভাইয়ের দিকে ভুলেও নিজের দৃষ্টি স্থাপন করছে না। হায়ার বুঝতে বাকি থাকে না কেন এমনটা করছে মেহেরিমা। সেও তো মাঝে মধ্যে তার পুরুষটির সাথে এমন অভিমান করে। হায়া গলা খাকারে দিয়ে সকলের ধ্যান নিজের দিকে ফেরায়, তারপর বলে, এখানে পানি আসাটা বড়ই অস্বাভাবিক আর বিস্ময়কর। যাই হোক, রাহা তুমি কি বেশি ব্যথা পেয়েছো পায়ে? রাহাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করে। রাহা মুখ কিঞ্চিত কুঁচকিয়ে বলে, হ্যাঁ, ভালোই ব্যথা অনুভব হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। ও, তাহলে তুমি আন্টি রুমে গিয়ে রেস্ট নাও, আমি ব্যথার ওষুধ পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তারপর জাহানের দিকে তাকিয়ে হালকা হেসে রাহা বলে, জাহান ভাইয়া, আমাকে একটু রুমে দিয়ে আসবেন প্লিজ, আসলে একা একা হাঁটতে কষ্ট হচ্ছে। জাহান কিছু বলার আগেই হায়া বলে, রাহাত তোমায় যদি আদিবার রুমে দিয়ে আসে তাহলে কি কোনো সমস্যা আছে? আসলে ভাইয়ের সাথে আমার একটা কাজ ছিল তো তাই বললাম আর কি। রাহা হলো তার বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। তার মন মতো কিছু না হলে সে চট করে রেগে যায়। আজও তার ব্যতিক্রম হয় না। সে চেয়েছিল জাহান তার হাত ধরে তাকে রুম পর্যন্ত যাতে দিয়ে আসে, কিন্তু হায়াতো জাহানকে আটকে দিল। আর কেনই বা দিল সেটাও সে বেশ ভালো করেই বুঝতে পেরেছে। ভেতরে ভেতরে রাহার রাগের বিস্ফোরণ ঘটলেও উপরে সে একদম শান্ত ও মিষ্টি ভাষী। সে নিজের মুখে হাসি বজায় রেখে বলে, না, সমস্যা হবে কেন, কোনো সমস্যা নেই।
হায়ার রাহার চোখের বিরাজমান রাগদের দেখা খুব সহজেই পায়, তাও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং আদিবাকে ইশারায় বলে তাকে রুমে নিয়ে যেতে। আদিবাও বিনা বাক্যে হায়ার কথা পালন করে, সে রাহাকে নিয়ে চলে যায়। এক্ষেত্রে মেহেরিমা মুখ খুলে, সে ক্ষীণ স্বরে বলে, চল তোকে রুমে নিয়ে যাই, তারপর আমাকেও হোস্টেলে ফিরতে হবে। আমার জন্য তো আর সারা রাত হোস্টেলের দরজা খুলে বসে থাকবে না দারোয়ান। নিজের মনের ক্ষোভ চেপে না রাখতে পেরে কিছুটা প্রকাশই করে দেয় মেহেরিমা, দৃষ্টি তার নিচের দিকে। সেও বেশ ভালো করেই টের পেয়েছে জাহান যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হায়া মেহেরিমার ক্ষোভ কিছুটা হলেও টের পায়, সে তার অগোচরে হেসে উঠে নিঃশব্দে, তারপর বলে, চলো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, একা একা যাবি না কিন্তু, তোকে দিয়ে আসা হবে। কে দিয়ে আসবে? কার এত সময় আমার জন্য? আর আমি কি আজই প্রথম একা যাব? আমি তো একাই, দুনিয়াতে আসছি পর থেকে একাই চলাফেরা করি, কখনো কারোর প্রয়োজন পড়েনি, আজও পড়বে না। বেশি কথা বলিস না তো, আমি যা বলছি তাই করবি, নাহলে খবর আছে তোর। চল এখন। হায়া মেহেরিমাকে ধমকে কথাগুলো বলে তারপর নিজের রুমের দিকে হাঁটা দেয়। এদিকে তারা যে পেছনে এক খেপাটে পাগল রেখে যায় তা তাদের অজানাই থেকে যায়। আন্টি, এবার আমি আসি প্লিজ। এর বেশি দেরি করলে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট আমায় আজকে ঢুকতেই দিবেন না। অসহায়ের মতো মুখ করে কথাগুলো বলে মেহেরিমা। হানিয়া তার এমন মুখভঙ্গি দেখে হেসে দেয়, তারপর মেহেরিমার কাছে এসে তার থুতনি ধরে কপালে আদর দিয়ে বলে, আচ্ছা বেশ, যা আজ তাহলে, কিন্তু প্রমিস করতে হবে এখন থেকে মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করতে আসবি, আর একা যেতে পারবি না, তোকে আমাদের গাড়ি পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা, আসবো দেখা করতে, কিন্তু গাড়ি লাগবে না আন্টি, আমি রিক্সা করে চলে যেতে পারবো। হানিয়ার চোখ রাঙিয়ে বলে, যা বলেছি তাই হবে, কোনো কথা শুনবো না। মেহেরিমা মুখ গোমরা করে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা শুধু আমায় চোখ গরম দাও, তুমিও, তোমার মেয়েও, আর তোমার ছেলে। মাঝপথে ব্রেক কষে মেহেরিমা কথায় কথায় কি বলে বসেছিল সে নিজেও জানে না। হানিয়া লাস্টের কথাটা বুঝতে পারে না, তাই সে জিজ্ঞেস করে, লাস্টে কি বললি? আমার কে? তোমার ভাইয়ের ছেলে, মানে আশিয়ান স্যার আর কি। সেও ক্লাসে পড়া না পারলে এমন করে চোখ গরম করে, আমার তো টাইটাই ফিশ হয়ে যায়। ব্যাককলের মতো হাসি দিয়ে কথাটা বলে মেহেরিমা। বেচারি না চাইতেও আশিয়ানের কথা বলে দেয়। কথাটা অবশ্য মিথ্যা না সত্যি। মেহেরিমার কথা শুনে হানিয়া হেসে দেয়। টুকটাক কথা বলে মেহেরিমা বিদায় নেবে, তখনই সেখানে এসে হাজির হয় জাহান। সে তড়িঘড়ি করে কোথাও একটা যাচ্ছে, যাওয়ার আগে হানিয়াকে বলে, আম্মু, হসপিটালে একটা ইমার্জেন্সি কেস এসেছে, আমায় ডেকেছে যাওয়ার জন্য, আমি যাচ্ছি হসপিটালে। আল্লাহ হাফেজ, তুমি টেনশন করো না কিন্তু। কথাটা বলে জাহান দরজার দিকে হাঁটা দিবে, তখনই তাকে পেছন থেকে ডাকে হানিয়া। জাহান মায়ের ডাকে পেছনে ঘুরে দাঁড়ালে হানিয়া বলে, তোমার হসপিটাল তো মেহরিমার হোস্টেলের রাস্তার পরেই, তাহলে তুমি মেহরিমাকে একটু ওর হোস্টেলে ছেড়ে দিও। জাহান একবার মেহেরিমাকে দেখে বলে, আসতে বলো ওকে, আমি গাড়ি বের করছি। আন্টি, ভাইয়াকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। জাহান এবার রেগে যায়। একদিকে প্রেয়সীর অভিমান, যার জন্য তার মন মেজাজ কিছুটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, এরই মধ্যে তার দায়িত্ব তাকে হাতছানি দিয়ে ডাকছে। আসলেই তাকে হসপিটাল থেকে ডাকা হয়েছে ইমার্জেন্সি, কিন্তু সে যদি হসপিটালে যাওয়ার আগে প্রেয়সীর মুখে হাসি না দেখতে পায় তাহলে হয়তো তার বিক্ষিপ্তটা দূর হবে না। তার মধ্যে এখন আবার এমন ঘাড়তেরা কথা। সে গমগমে সুরে বলে, আমার দেরি হচ্ছে আম্মু, সে কি আসবে নাকি আমি চলে যাব? না, যাবে, তুই গাড়ি বের কর যা। জাহান মায়ের কথায় চলে যায় গাড়ি বের করতে। এইদিকে হানিয়া মেহেরিমাকে বুঝিয়ে জাহানের সাথে যেতে রাজি করে। মেহেরিমা হানিয়া ও বাকিদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়। বাহিরে এসে দেখে জাহান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মেহেরিমা গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে গেলে জাহান কথা বলতে বলতে ড্রাইভিং সিটের পাশের সিটের ডোর খুলে দেয়। দৃষ্টি তার অন্যদিকে। মেহেরিমা একবার জাহানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। জাহান ডোর লাগিয়ে কথা শেষ করে ড্রাইভিং সিটে বসে পড়ে। মিনিটের ব্যবধানে গাড়ি চলতে শুরু করে। এদিকে তাদের গাড়ি বাড়ির ফটক থেকে বের হয়ে মেন রাস্তায় উঠলে দূর থেকে তাদের ওপর নজর রাখা ব্যক্তিটি ফোন লাগায় কাউকে। ফোনের ও পাশে থাকা ব্যক্তিটিকে নির্দেশ দিয়ে বলে, মির্জাবাড়ি থেকে মাত্র একটা সাদা রঙের গাড়ি বের হয়েছে, সেটা ফলো করো আর সেটাই অবস্থান করা মেয়েটার সম্পর্কে সব খোঁজ নাও।
কথা শেষ করে খট করে ফোন কেটে দেয়। ব্যক্তিটির চোখ এখনও রাস্তার দিকে, তার চোখে এক প্রকার ক্রোধের ছাপ রয়েছে। বারান্দার নিঃশব্দ এক কোণে চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত দুটি মন একে অপরের স্পর্শে খুঁজে প্রায় নিঃশেষ প্রশান্তি। তারা বসে আছে জড়িয়ে ভালোবাসার চুপচাপ এক আলিঙ্গনে, যেখানে শব্দের প্রয়োজন হয় না, চোখের একটুখানি চাহনি সব বলে দেয়। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে মৃদু হাওয়ার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসা রাত জাগা পাখির ডাক, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে কবিতার মতো। এ যেন পৃথিবীর সমস্ত কোলাহল পেরিয়ে এসে গড়ে এক ক্ষণিকের স্বর্গ। এমন ভালোবাসার আলিঙ্গনে নিজেকে সুখী ভাবতে আর কিছু প্রয়োজন হয় কি? হয় না। ভালোবাসা যখন নিঃশব্দে কথা বলে, তখন বাকি সব কিছু মুছে যায়। হায়া একটু নড়ে চড়ে আবার ঘাপটি মেরে বসে থাকে আশিয়ানের বুকে মুখ গুজে। একটু আগে যেই অস্থিরতা কাজ করছিল তার মধ্যে এখন তার সিটে ফোটাও নেই। হায়া আশিয়ানের বুকে মাথা রেখে তার মুখের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পুরনো ভালোবাসাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মন চাইছে একটু অবাধ্য করতে মস্তিষ্কে, একটু ভালোবাসা দিয়ে অনেকটা ভালোবাসা পেতে মন চাইছে বেহেয়া মনটা। আশিয়ান চাঁদের দিক থেকে দৃষ্টি সরিয়ে আনে, চোখ রাখে নিজের বুকের উপরে বসে থাকা মেয়েটার দিকে। তার পুতু বউটা ঠিক তার দিকেই তাকিয়ে আছে। একটু লজ্জা নেই, চোখে শুধু একরাশ গভীরতা। তাকে দেখে আশিয়ানের ঠোঁটের কোণে গোপন একটা হাসি খেলে যায়। তারপর ধীরে হাত বাড়িয়ে হায়ার কপালের উপরে এলোমেলো হয়ে থাকা চুলগুলো আলতোভাবে সরিয়ে নেয়, কানের পাশে গুজে দেয় যত্নে পরশে। গলায় নেমে আসে এক রাশ কোমলতার প্রশ্ন, কি দেখছো? হায়া থেমে যায় একটু, চোখ এক ঝাপসা মায়া, মুখে ভাসে তা ধীরে বলে ফেলা একটি স্বর স্বীকারোক্তি, আপনাকে। এক মুহূর্তের জন্য আশিয়ান থেমে যায়। আশিয়ানের টান টান কপালে এক চিলতে ভাঁজ পড়ে। আবার প্রশ্ন করে, এবার যেন একটু নিচু স্বরে, একটু বেশি সজ্ঞান হয়ে। আমিও তো কি দেখো? হায়া এবার আর জবাব দেয় না, শুধু তার চোখে চোখ রেখে বসে থাকে, যেন সেই দৃষ্টিতেই আছে হাজারটা অপ্রত্যাশিত কথা। সময়ের চাকা এগোয়, কিন্তু ওদের মাঝখানে যেন একটা মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। অল্প পর হায়া তার বুক থেকে একটু সরে আসে, তবে আশিয়ানের কোল ছাড়ে না। সে তখন হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দেয় তার কপালের ব্যান্ডেজ, খুব সাবধানে। মমতার পরশে হাত বুলিয়ে দেয় সেটায়। মনে হয় ব্যথাটা যদি নিজের স্পর্শে টেনে নিতে পারত। তার চোখে তখন একরাশ কষ্ট। চাঁদের আলো সেখানে ধরা পড়ে হালকা জলচিহ্ন, না বলা অথচ খুব স্পষ্ট ভালোবাসা ভেসে ওঠে হায়ার চোখে। হায়া নিজের হাত আশিয়ানের কপালে রেখে জিজ্ঞেস করে, ব্যথা করে? আশিয়ান এতক্ষণ হায়ার চোখের দিকে তাকিয়েছিল। সে স্পষ্ট দেখতে পেরেছে হায়ার চোখে তার জন্য হওয়ার কষ্টের অশ্রু। মনে মনে ভাবে, একটু পরীক্ষা করা যাক। আশিয়ান বলে, চিনচিনি ব্যথা করে উঠে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে একটু বেশি ব্যথা করে। কথাগুলো শুনে হায়ার বুকের পাঁজর ভেঙে আসতে চায় কষ্টে। তাকে রক্ষা করার জন্য লোকটা কতটা ব্যথা পেয়েছে। হায়া নিজের হাতটা আশিয়ানের কপাল থেকে সরিয়ে আনে। চোখে অশ্রু জমেছে খানিক আগেই, এখন গড়িয়ে পড়তে চাইছে। হায়া তার দৃষ্টি নিচু করে নেয়। সে তার অশ্রু কাউকে দেখাতে নারাজ, বিশেষ করে আশিয়ানকে তো নয়ই। ভাঙা ভাঙা গলায় বলে, রুমে চলুন, মেডিসিন নিয়ে ঘুমাবেন, সকালে ডক্টরের কাছে গিয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে এমন একটা ওষুধ নিয়ে আসবো। আশিয়ান তার প্রিয় শীর্ষিক্ত গলার ঠিকই বুঝতে পারে। সে সাথে তার নাক টানাটা হালকা আওয়াজে সহজেই বুঝে যায় অশ্রু জমেছে তার বউয়ের নয়নের কোলে। মনে মনে প্রসন্নের হাসি দেয়। আশিয়ান বলে, একটা মেডিসিন আছে যেটা নিলে এখনই ব্যথা কমে যাবে। হায়া চট করে তার দৃষ্টি আশিয়ানের দিকে স্থাপন করে। হৃদয়ের ব্যাকুল হয়ে আছে তার আশিয়ানের ব্যথা কমানোর জন্য। সে খানিকটা অস্থির ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি মেডিসিন? আপনি সেটা নিয়েছেন? না, এখনো নেই। কেন? সেটা কি বাসায় নেই? কাউকে দিয়ে আনিয়ে দেব? বাসাতেই আছে। আর তোমার আছে কাছে? আমার কাছে। প্রচন্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে হায়া। আশিয়ান বলে, আর তোমার কাছে আছে?
কিন্তু আমার কাছে তো এমন কোনো মেডিসিন নেই। অসহায়ের মতো কথাটা বলে হায়া। আশিয়ান তার মুখভঙ্গি দেখে হেসে দেয়। ঠোঁটের কোণে ভালো লাগার সেই হাসিটুকু বজায় রেখে হঠাৎই হায়ার কোমর দু হাত দিয়ে চেপে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসে। হায়ার হাত দুটো স্থান নেই আশিয়ানের চওড়া বুকে। আশিয়ান হায়ার কানের কাছে নিজের মুখ নিয়ে এসে খানিকটা ফিসফিসিয়ে বলে, হ্যাঁ তোমার কাছে। প্রেয়সীদের ওষ্ঠের ভালোবাসাময় স্পর্শ প্রেমিক পুরুষদের বড় মেডিসিন ম্যাম। নিমিষেই হায়ার চোখ বড় বড় হয়ে যায়। তার বুঝতে বাকি থাকে না আশিয়ান কি মিন করছে। সে ছটফটিয়ে সরে আসতে চাইলে অনুভব করে তার কোমরে থাকা আশিয়ানের হাতের শক্ত বাঁধন। হায়া আবারও শুনতে পায় তার পাগল বর বলছে, দারুণ একটা ভালোবাসার স্পর্শ, ভীষণ যন্ত্রণা করছে বুকটায়, একটু আদর পাওয়ার জন্য। আশিয়ানের কণ্ঠে মাত্রাতিরিক্ত মায়া অনুনয় ছিল। হায়া চাইলেও তাকে ফিরিয়ে দিতে পারছে না। তার প্রেমিকা সত্তা তাকে ফিরিয়ে দিতে দিচ্ছে না। হায়া কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে, তারপর এক হাত দিয়ে আশিয়ানের কাঁধ চেপে ধরে ভালো করে বসে। একদমই নিচু স্বরে বলে, একটু ঝুঁকুন। আশিয়ানের ঠোঁটের কোণের হাসি আরও চওড়া হয়। ভালো লাগায় বুকটা ভরে ওঠে। সে হায়ার কথা মতো নিজের মাথাটা আরেকটু নিচু করে আনে। দোনমনো করতে করতে হায়া এক সময় দিয়েই দেয় তার ভালোবাসার পুরুষটিকে নিজের ওষ্ঠের স্পর্শ। প্রথমবার স্পর্শ করার পর হায়ার কি যে হলো, সে নিজেই একের পর এক ওষ্ঠ স্পর্শ দিতে থাকে আশিয়ানের কপালে সেই জায়গাটায়। আশিয়ান চুপ করে সাদরে তা গ্রহণ করতে থাকে। এক সময় হায়া নিজেই থেমে যায়। তার অন্তর আত্মা প্রচণ্ডভাবে কাঁপছে, সেই সাথে তার শরীরও। আশিয়ান তার এই কাঁপুনি ঠিকই টের পায়। হায়া আশিয়ানের কপাল থেকে নিজের মুখ সরিয়ে এনে জিজ্ঞেস করে, ব্যথা কমেছে? একদম গায়েব হয়ে গিয়েছে। দাঁত কেলিয়ে জবাব দেয় আশিয়ান। হায়া আশিয়ানের থেকে দূরত্ব বজাতে চাইলে আশিয়ান তা করতে দেয় না। আগের মতো শক্ত করে ধরে রাখে হায়ার কোমর। হায়া বলে, এবার তো ছাড়ুন, রুমে চলুন, ঘুমাবেন না? ব্যথা ভালোভাবে না সারলে ঘুম আসবে না। হায়া অবাক হয়ে যায় তার কথা শুনে। মাত্র না বলল গায়েব হয়ে গেছে, তাহলে মিনিট না পেরোতেই আবার বলছে ব্যথা না সারলে ঘুমাতে পারবে না, মানে কি ভাই? হায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মাত্রই না বললেন একদম গায়েব হয়ে গিয়েছে, মিনিটের ব্যবধানে আবার শুরু হয়ে গেল। মাথায় ব্যথা চলে গিয়েছে। তাহলে আর কোথায় ব্যথা করছে? এখানটায়। হায়ার কোমর থেকে এক হাত সরিয়ে এনে নিজের ঠোঁটের আহত জায়গায় ইশারা করে আশিয়ান। হায়ার এবার চোখ কোটর থেকে বের হয়ে আসতে চায়। এখন কি তাকে এখানেও আদর দিতে হবে? কসমিন কালেও সে এটা করতে পারবে না। হায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, থাকুক ব্যথা, ভ্যাসলিন লাগিয়ে দিচ্ছি, সেরে যাবে। ছাড়ুন আমার, রুমে চলুন, ঘুম পাচ্ছে আমার। প্লিজ একটা তো নাই, একটা অর্ধেকও না। প্লিজ বউ। পারবো না। আশিয়ান এবার হায়াকে ছেড়ে দেয়। মুখটা তার নিমিষেই মলিন ও গম্ভীর হয়ে যায়। গমগমে সুরে বলে, যাও তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার কিছু কাজ আছে, আমি পরে ঘুমাবো। হায়া কপালের কয়েকটা ভাঁজ পড়ে। মাত্রই তো কত সুন্দর করে কথা বলছিল, সেকেন্ডের ব্যবধানে কি হলো আবার? হায়া জিজ্ঞেস করে, এত রাতে কি মহান কাজটা আছে শুনি? আছে কিছু কাজ, সব কি তুমি বলতে হবে? ওঠো আমার উপর থেকে আর রুমে যাও। রুক্ষ স্বরে কথাগুলো বলে আশিয়ান। কথা শেষ করে অন্যদিকে মুখ করে রাখে। একটা আদর দিলে কি এমন হতো? সে কি দেয় না হায়াকে? তখন তো ঠিকই চুপ করে সেটা নেয়। তাহলে আজ যখন সে চাইল, তখন কেমন মুখের উপর মানা করে দিল? কষ্ট পেয়েছে সে হায়ার এহেন কাজে। হায়া কোমরে এক হাত রেখে আশিয়ানের দিকে তাকিয়ে তার হাব ভাব বোঝার চেষ্টা করছে। হায়া হাত বাড়িয়ে আশিয়ানের চোয়াল ধরে তার মুখটা নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। আশিয়ানের শরীর শক্ত করে বসে থাকে আর হায়ার হাতটা সরিয়ে দেয়। হায়া বুঝতে পারে আশিয়ান কষ্ট পেয়েছে তার রিয়াকশনে। হায়া একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় আশিয়ানের ইচ্ছে পূর্ণ করবে। সে তো তার মায়েরই মেয়ে, একটু বেশি দয়ালু। তাই তাদের স্বামীরা যত বড় অন্যায় করুক না কেন, তারা রাগ ধরে রাখতে পারে না নিজেদের ব্যক্তিগত পুরুষটির সাথে। হায়া আবারও চেষ্টা করে আশিয়ানের মুখটা নিজের দিকে ফেরাতে। আশিয়ান আগের বারের মতো এবারও শক্ত হয়ে থাকে আর হায়ার হাতটা সরিয়ে দেয়। হায়ার এবার রাগ হয়। সে দাঁত কিরমিরিয়ে বলে, আরেকবার এমন করলে না একদম পাপার সাথে ওই বাড়ি চলে যাব। দেখি এদিকে ঘুরুন।
লাস্টের কথা তার ধমকে সুরে বলে। আশিয়ান চোখ মুখ ভয়াবহ গম্ভীর করে হায়ার দিকে তাকায়। হায়া আশিয়ানের চোয়ালে এক হাত রেখে আরেক হাত আশিয়ানের ঘাড়ে রেখে তার মুখের দিকে ঝুঁকে এসে ঠাস করে একটা চুমু দেয় আশিয়ানের ঠোঁটের কোণে আহত জায়গাটায়। তারপর সাথে সাথেই সরে আসে আশিয়ানের থেকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে আশিয়ান সাথে সাথে বুঝে উঠতে পারে না। হায়া চুমু দিয়ে তাড়াতাড়ি করে আশিয়ানের কোল থেকে সরে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু আশিয়ান তার হাত টেনে আবারও নিজের কোলে বসিয়ে দেয়। এবার সে নিজেই তাদের দুজনের চার অধর এক করে দেয়। প্রথমবারের মতো তারা লিপ্ত হয় ওষ্ঠচুম্বনে। হায়া চোখ বড় বড় করে তার কাছ থেকে সরে আসার জন্য ছটফট করতে থাকে, কিন্তু হায়া যতই ছটফট করে আশিয়ান তার হাতের বাঁধনগুলো ততই শক্ত করে। হায়ার ছটফটানিতে আশিয়ান বিরক্ত বোধ করে। সে হায়ার ঠোঁট খানিক সময়ের জন্য মুক্ত করে বলে, প্লিজ একবার যান, একটু রেসপন্স করো। প্রেমিকের এত দরদ মেশানো অনুরোধ কি ফিরিয়ে দেওয়া সম্ভব কোনো প্রেমিকার পক্ষে? তাও যদি হয় স্বামীরূপী হালাল প্রেমিক। আমার তো মনে হয় সম্ভব নয়। আশিয়ান এক হাত দিয়ে হায়ার কোমর চেপে ধরে আর এক হাত দিয়ে ঘাড় চেপে ধরে। পুনরায় মিলিয়ে দেয় তার পুরুষালী ওষ্ঠের সাথে হায়ার কোমর ওষ্ঠ। হায়ারও এবার তার সাথে তাল মেলাতে শুরু করে। আশিয়ানের দিকে আরেকটু এগিয়ে এসে তার বুকের সাথে লেপ্টে গিয়ে একে অপরের ভালোবাসার আদান প্রদান করতে থাকে। মেহেরিমা অনেক চেষ্টা করেও যখন গাড়ির ডোর খুলতে পারে না, তখন না চাইতেও তার জাহানের সাথে কথা বলতে হয়। সে দৃষ্টি অন্যদিকে রেখে জাহানকে বলে, লক খুলে দিন, আমার লেট হচ্ছে। এদিক ঘুরে কথা বলো। কথাটি নর্মালি বললেও শোনা যায় আদেশ করছে যেন। মেহেরিমা জাহানের কথা শোনে না, অন্যদিকে মুখ করে রাখে। তার মনে অভিমান ও শঙ্কা জন্মেছে। বারবার চোখের পাতায় তখনকার সেই দৃশ্য ফুটে উঠছে। জাহানকে সে অন্যের সাথে কল্পনাও করতে পারে না। সেখানে এমন একটা দৃশ্য নিশ্চয়ই তার জন্য পীড়াদায়ক বই আর কিছুই নয়। জাহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, তোমার এই অভিমান আমার পবিত্র ভালোবাসায় আঙ্গুল তুলছে। তুমি কি তা বুঝতে পারছো? আমার মা বোনের পর তুমি একমাত্র নারী যার জন্য আমি জাহান নিজের জীবন দিতেও দ্বিতীয়বার ভাববো না। সেখানে তুমি আজ একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে আমার থেকে মুখ ফিরিয়ে রাখছো। মেহেরিমা এবার মুখ না খুলে পারে না। সে জাহানের দিকে মুখ ফেরালেও দৃষ্টি তার নিচের দিকে বরাবরের মতো। সে বলে, কি করব বলে? আপনি ব্যতীত কে আছে আমায় এত ভালোবাসবে, যত্ন নিবে? আপনি আর হায়া ব্যতীত আমার কেউ নেই দুনিয়ায়। আজ যখন আপনাকে ওই অবস্থায় দেখলাম, আমি অনুভূতি শূন্য, বোধ শূন্য হয়ে পড়ছিলাম। আমি মেহেরিমা আর কিছু বলতে পারে না। এতক্ষণ চেয়ে রাখা কষ্টগুলো তার বাত ভেঙে কান্নার রূপে বের হয়ে আসে। দু হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে কাঁদতে থাকে। জাহানের বুক জ্বলে ওঠে মেহেরিমাকে এমনভাবে কাঁদতে দেখে। তিনটি হৃদয়, তিনটি গল্প, তবু এক সুতোয় বাঁধা প্রেমের রঙিন দিনগুলো। তাদের প্রতিটি সকাল শুরু হয় মিষ্টি এক হাসিতে, আর প্রতিটি রাত শেষ হয় ভালোবাসার মানুষটির নীরব চুম্বনে। তবে সেই গল্পগুলোর মধ্যে সবচেয়ে আলাদা, সবচেয়ে হৃদয় ছোঁয়া যদি কোনোটা হয়, সেটা নিঃসন্দেহে আশিয়ান ও হায়ার। এক সময়ের ঠুনকো কথোপকথন এখন গভীর হয়ে উঠেছে। যাদের মাঝে এক সময় নিঃশব্দ যুদ্ধ চলত চোখে চোখে, তাদের চোখেই আজ প্রেম খেলা করে। হায়ার হৃদয়ে আশিয়ানের জন্য যে ভালোবাসার জন্ম নিয়েছিল 5 বছর আগে, সেটি কখনোই ফুরিয়ে যায়নি, বরং অভিমানের আবরণে সে অনুভবে চাপা পড়েছিল। অপেক্ষায় ছিল সঠিক মুহূর্তের, যখন কোনো আদুরে স্পর্শ, কোনো ভালোবাসার দৃষ্টিতে আবার জেগে উঠবে। বিয়ের পর আশিয়ান সেই অপেক্ষার শেষ টেনে দেয়। তার নিঃশব্দ ভালোবাসা, নরম শাসন এবং সৌম্য যন্ত্রণায় হায়ার ভেতরের বরফ গলিয়ে দিয়েছে ধীরে ধীরে। হায়ার প্রতি ছোট্ট বিষয়ে খেয়াল রেখে সে নিজের বেখেয়ালিতে হায়ার হৃদয় কুটুরিতে পুনরায় নিজের জন্য জায়গা করে নিয়েছে। এখন তাদের সম্পর্ক আর কেবল দায়িত্ব বা সামাজিক পরিচয়ে আটকে নেই, বরং প্রতিটি দিন যেন এক নতুন প্রেমপত্র। হায়া জানে আশিয়ানের বদলে গেছে না, বরং সে ঠিক সেই মানুষ যার মাঝে ভালোবাসার ভাষা শুধু প্রকাশ পেতে সময় নিয়েছে। তারা প্রেমিক,
তারা সঙ্গী। আর প্রেমের এই নতুন অধ্যায়ে তারা প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করে আর প্রতিবারই আরও গভীরভাবে প্রেমে পড়ে যায়। এখন তারা দুজনই চায় তাদের সম্পর্কটাকে আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো রূপ দিতে, খুব কাছে এসে সীমাহীন ভালোবাসা দিয়ে একে অপরকে নিজের করে নিতে একটা সঠিক সময়, আর তারা একে অপরের ভালোবাসার চিরকালের জন্য বিভোর হয়ে যাবে। ফোনের ভাইব্রেশন আওয়াজে আশিয়ানের ঘুমটা ভেঙে যায়। চোখ বন্ধ রেখে হাত বাড়িয়ে ফোনটা খুঁজে বের করে। এক চোখ খুলে দেখে ভার্সিটি থেকে কল এসেছে। আশিয়ান চোখ ভালো করে খুলে ফোনটা রিসিভ করে কানে ধরে। তার নড়াচড়ায় বুকের উপর শুয়ে থাকা হায়ার নড়ে চড়ে ওঠে, কিন্তু তার ঘুম ভাঙে না। ভাঙবে কি করে? কাল গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে সারা বছর, যার হেলে ফেলে পরীক্ষার আগের দিন তার হুঁশ ফিরে এমন একটা অবস্থা হয়েছে হায়ার। তার সাথে আশিয়ানও রাত জেগে বসেছিল। হায়া কত করে বলল তাকে ঘুমিয়ে পড়তে, কিন্তু আশিয়ান তার কথা শুনলে তো। হায়ার পড়া শেষ হয় ফজরের আজানের দিকে। আজান পড়ার আগে আউলিয়া ওয়াক্তের নামাজ পড়ে জামাই বউ ঘুমিয়ে ঢলে পড়ে। সারা রাত না ঘুমানোর কারণে এখন ঘুমটা একটু গভীরই। আশিয়ান হায়ার খুলে রাখা কেশে হাত বুলিয়ে দিতে দিতে শুনতে পায় ফোনের ওপর পাশের ব্যক্তিটি তাকে বলছে, আশিয়ান স্যার, হিস্ট্রি সাবজেক্টের প্রফেসর আব্দুল সাত্তার স্যার অসুস্থতার কারণে আজ তার ক্লাসটা নিতে পারবেন না। তিনি আপনার নাম রেফার করেছেন তার ক্লাসটা নেওয়ার জন্য। যদিও আজ আপনি ছুটিতে আছেন, তাও জিজ্ঞেস করছি আপনি কি তার ক্লাসটা নিতে পারবেন? আশিয়ানের একজন পছন্দের মানুষ হলো তার কলিগ এই আব্দুল সাত্তার। লোকটা তার বাবার বয়সী হলেও তার সাথে আশিয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আশিয়ানকে বিভিন্ন বিষয়ে হেল্প ও পরামর্শ করে থাকেন উনি। যেই ব্যক্তি আজ নিজ থেকে তার নাম প্রেফার করছে, একটা তার জন্য অনেক বড় সম্মানের বিষয়। কিন্তু আজ হায়ার প্রথম পরীক্ষা বলে সে ছুটি নিয়েছিল। এখন যদি সে ক্লাস নিতে চলে যায় তাহলে হায়ার সাথে যাওয়া হবে না তার। আশিয়ান কলদাতাকে 1 মিনিট হোল্ড করতে বলে ফোনটা মিউট করে হায়াকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দেয়। হায়া ঘুমের ঘুরে বলে ওঠে, আমার ঘুম হয়নি, যেন না প্লিজ আপনি। আশিয়ান হায়ার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে একটা চুমু দিয়ে বলে, যাচ্ছি না, একটা কল এসেছে, কথা বলে আবার আসছে, তুমি ঘুমাও। হায়া ফিরতি কোনো জবাব দেয় না। আশিয়ান বেড থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, ফোন নিয়ে জিজ্ঞেস করে, ক্লাস কয়টায় শুরু হবে? লাঞ্চের পর 2টো বাজে শুরু হবে। টাইম মিটিংটা একদম পারফেক্ট আশিয়ানের জন্য। হায়া তখন এক্সাম দিবে আর এই ফাঁকে তার ক্লাসটাও নেওয়া হয়ে যাবে। আশিয়ান ইতিবাচক উত্তর দিয়ে ফোনটা কেটে দেয়। কল রেখে ফোনটার সামনে আনতেই একটা ইমেলে চোখ পড়ে। আব্দুল সাত্তার স্যার তাকে বিষয়টা সম্পর্কে ভোরেই মেল করেছে। সে তার জবাব ফিরতি মেইল জানিয়ে দেয়। আশিয়ান বেডে এসে শুবে তখনই দরজায় কে জানি নক করে। বিরক্তিতে আশিয়ান জাতীয় শব্দ করে। মাথাটা টিস টিস করছে ব্যথায়। আশিয়ান পা চালিয়ে হেঁটে এসে দরজা খুলে দেখতে পায় তার প্রাণপ্রিয় জন্মদাত্রী দাঁড়িয়ে আছে। স্পর্শ কোমল গলায় জিজ্ঞেস করে, 8টায় বাজতে চললো, আব্বু নাস্তা করবে না তোমরা? এখন করবো না আম্মু, কাল হায় রাত জেগে পড়েছিল আর আমি ওকে বসে বসে পাহারা দিয়েছি। ঘুমিয়েছি ফসলের পর, ঘুম হয়নি আমাদের। আর একটু ঘুমাই, 10টার দিকে উঠবো আমরা, তখন করব। আচ্ছা। স্পর্শ উত্তর শুনে চলে যায় নিজের কাজে। আশিয়ান দরজা লাগিয়ে দিয়ে এসে পুনরায় হায়াকে কোলবালিশের মতো জাপটে চোখ বন্ধ করে। হায়াও আদুরে বিড়ালের মতো তার বুকে এসে মুখ গুজে। গলির মুখে হোয়াইট কালারের দাঁড়ানো গাড়িটা মেহেরিমা সহজেই চিনতে পেরে যায়। বিরক্তির মাঝেও একটা ভালো লাগা ঘিরে ধরে। হায়া আর জাহান তাকে প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালোবাসে। কাল হায়াকে পই পই করে মানা করার পরও আজ সে গাড়ি নিয়ে মেহেরিমার হোস্টেলের সামনে এসে হাজির। দুজনের সিট এক জায়গায় পড়ায় হায়া বলেছে তাকে তার সাথে যেতে, কিন্তু মেহেরিমা তা নাচক করে দেয়। কিন্তু হায়া বরাবরের মতোই বান্ধবী ও একমাত্র হবু ননদ হওয়ার অধিকারপূর্ণ ফায়দা তুলে আজ এসে হাজির। মেহেরিমা টুকটুক করে গাড়ির সামনে এসে হাজির হলে হায়া দরজা খুলে গাড়িতে তুলে নেয়।
মেহরিমা আশিয়ানের সাথে কুশল বিনিময়ের শেষে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেহরিমা এমন দৃশ্য দেখে অবাক হয় না, গতবারও এমনটাই করেছিল এই মেয়ে। হায়া একবার এই পৃষ্ঠা থেকে পড়ছে তো আরেকবার ওই পৃষ্ঠার নজর বুলাচ্ছে। মেহরিমা আস্তে করে বলে, এত টেনশন নিস না তো, তুই পারবি সব ইনশাল্লাহ। হায়া বই থেকে মুখ তুলে ভীত কণ্ঠে বলে, দোস্ত রে, মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। মেহরিমা কিছু বলার আগে সামনে থেকে আশিয়ান কড়া গলায় ধমক দিয়ে বলে, আরও বড় তাহলে ভুলবে না। কাল থেকে বলছি রিল্যাক্স থাকতে, এত টেনশন না করতে। কিন্তু আমারও একটা কথা শোনো না তুমি, এই বইটা দাও আমায়। আর একটা অক্ষরও পড়বে না তুমি, মাইন্ডটাকে একটু রেস্ট দাও। আশিয়ান পেছনে ঘুরে বইটা নিতে গেলে হায়া দূরে সরে গিয়ে বইটা বুকের সাথে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় বলে, দিব না, আরেকবার রিভিশন দিব। আশিয়ান চোখ গরম করে বলে, দাও বলছি। সারা বছর পড়ালেখার ধারে কাছে দেখা যায় না, পরীক্ষার আগে যত সব ঢং। আশিয়ান জোর করে বইটা টেনে নেয় হায়ার থেকে। হায়া ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে থাকে। এমনিতেই তার ভয় লাগছে, তার উপর আশিয়ানের এমন ধমকাধমকিতে তার খারাপ লাগছে। হায়া মুখ গোমরা করে জানালার বাইরে তাকায়। মেহরিমা তার সাথে দু একটা কথা জিজ্ঞেস করলে সে হ্যাঁ নাতে জবাব দেয়। আশিয়ান সবটা দেখেও না দেখার ভান করে থাকে। কাল থেকে অনেক আদরের গলায় বুঝিয়েছে, কিন্তু এই বাদর আদর নেওয়ার মানুষ না। যদি এখন সে বইটা না নিত তাহলে হায়া আরও পড়তো আর নার্ভাস হয়ে সব ভুলে গোজামিল করে দিত। জাভিয়ান নতুন একটা ডিল সম্পর্কে ম্যানেজারের সাথে ছোট্ট একটা মিটিং শেষ করে মাত্রই রিল্যাক্স হয়ে বসছিল, তখনই কেউ একজন দরজায় নক করে। জাভিয়ান পারমিশন দিলে লোকটি ভেতরে প্রবেশ করে। জাভিয়ান আগত লোকটিকে দেখে খানিক অবাক হয়ে বলে ওঠে, তুমি? আফরা আদিবাকে সে কখন থেকে বকেই যাচ্ছে। তাকে বকার কারণ হলো আজ তারও পরীক্ষা ছিল আর সে জাস্ট 5 নাম্বার উঠিয়ে চলে এসেছে। এসে তো তার মধ্যে কোনো অনুতাপের ছোঁয়াটুকুও নেই, উল্টো শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আফরা আদিবার পিঠে ঠাস করে একটা বসিয়ে দিয়ে রাগী গলায় বলে, তাই নির্লজ্জ মেয়ে, একে তো পরীক্ষায় 5 নাম্বার উঠিয়ে চলে এসেছিস, তার উপর এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছিস আর দাঁত গেলাচ্ছিস। লজ্জা করে না এত বড় হয়ে কার্টুন দেখতে? আদিবার নিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আম্মা জান, কার্টুনের শুরুতে তো বলে দেওয়া হয়নি যে কার্টুন শুধু ছোটরা দেখতে পারবে, বড়রা না। তাই আমি দেখছি। আর পরীক্ষার কথা বললে, আচ্ছা তুমিই বলো, দুনিয়ায় সবাইকে দিয়ে কি সব কিছু হয়? সবাই যদি সব বিষয়ে যোগ্যতা সম্পন্ন হতো তাহলে দুনিয়ায় ডিপ্রেশন তথা হতাশা নামক কোনো বস্তুই থাকতো না, আর নাই বা দিনকে দিন সুইসাইড নামক নির্মম কাণ্ড হতো। ভীষণ জ্ঞানী ভাব ধরে কথাগুলো বলে আদিবা। আফরা চোখ গরম করে বলে, ওরে আমার ফিলোসোফার আসছে রে, এমন পাকা পাকা কথা না বলে একটু বইয়ের পাতা উল্টে দেখলেও তো পারতিস। পড়ালেখা আমার ভালো লাগে না আম্মু, বিয়ে দিয়ে দাও, বিয়ে করে গুছিয়ে সংসার করি। তবে রে বিয়ে করাচ্ছি তোকে, তারা। আফরা স্কেল এনে আদিবাকে মারতে নিলে আদিবা চোখ বড় বড় করে চিৎকার করে বলে ওঠে, ও আব্বু গো! বলেই ফুরুত আফরা আদিবার পেছনে পেছনে ছুট লাগায় তাকে মারতে। আদিবা এক দৌড়ে নিচে বাবার কাছে ছুটে গিয়ে তার পেছনে লুকায়। আফরা আদিয়াতের পেছন থেকেই আদিবাকে মারতে গেলে আফরা আদিয়াতকে ধরে একবার এদিকে যায় তো আরেকবার ওদিকে যায়। আদিয়াত এই মা মেয়ের খুনসুটিপূর্ণ ঝগড়ায় দারুণভাবে উপভোগ করতে থাকে। আফরা রাগী গলায় বলে, আসিফের বাবা, আপনি সামনে থেকে সরুন তো, এই মেয়েকে মুখের কথায় সোজা করা যাবে না। বলে কিনা পড়ালেখা ভালো লাগে না, বিয়ে দিয়ে দাও। সে গুছিয়ে সংসার করতে চায়। এই মেয়ে এখন বাপের পেছনে লুকাচ্ছিস কেন? সামনে আয়। আফরা, এমন করো তো মেয়েটার সাথে। সবাই কি আর সব বিষয়ে পারদর্শী বলো? আমাদের আদিবাও তেমন, ও যতটুকু পারে ততটুকুই আলহামদুলিল্লাহ। আফরা ছুটাছুটি বন্ধ করে এক হাত কোমরে রেখে রাগী গলায় বলে, হাই রে, মেয়ের প্রতি ভালোবাসায় উতলে পড়ছে। হ্যাঁ, আর বউয়ের বেলা কানা করিও ছিল না। বিয়ের পর কত করে বললাম আমি লেখাপড়া করব না, শুনেছিলে আমার কথা? আফিফকে 8 মাসের পেটে নিয়েও পরীক্ষা দিতে হয়েছিল। কি মনে করেছেন ভুলে গেছি আমি? এই রে, এক সময় বইয়ের উপর পড়ালেখা নামক অত্যাচার করলেও মেয়ের উপর এখন কিছুতেই মেনে নিতে পারছে না আদিয়াত। এইদিকে আদিবা বাবা মায়ের ঝগড়ার ফয়দা নিয়ে আবারও ফুরুত করে উড়াল দেয়। আফরা আদিবার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আপনার উপর প্রচণ্ড রেগে আছি আফিফের বাবা। আজ আমি আম্মার সাথে ঘুমাবো,
আপনি একা ঘুমাবেন রাতে। হুম। কথাটা বলে আফরা হনহনিয়ে চলে যায় কিচেনের দিকে সন্ধ্যার নাস্তা বানাতে, আর এদিকে অবাকের সমুদ্রে হাবুডুবু খেতে রেখে যায় আদিয়াতকে। কিছু না করেও আজ তাকে শাস্তি পেতে হবে। গুনগুনিয়ে গান করতে করতে হেলে দুলে বাসায় আসে হায়া। আজকের এক্সামটা তার একটু বেশি ভালো হয়েছে। যতটা টেনশন করছিল তার কিছুই হয়নি, বরং অন্যান্যগুলোর চেয়ে আজকেরটা বেশি ভালো হয়েছে। আজ লাস্ট পরীক্ষা ছিল, ভাইবা কিছুদিন পর। হায়া ভাবছে আশিয়ানকে মানিয়ে একটু ও বাড়ি যাবে। মন ভালো থাকায় আরেকটি কারণ হলো আজ একজনের সাথে তার পূর্বের ঝামেলা মিটিয়ে গিয়েছে। কার সাথে সেটা একটু পরেই জানতে পারবেন। দরজার কলিং বেলের দিতেই স্পর্শ এসে খুলে দেয় দরজা। চোখ মুখে এক ধরনের উৎকণ্ঠা ও আশঙ্কা। হায়াকে দেখেই তার গালে হাত রেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আম্মা জান, কই ছিলি তুই? কতক্ষণ তোর ফোন অফ কেন? জানিস আমরা তোকে নিয়ে কত টেনশন করছিলাম। আর শিয়ান তো তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিল। একটু আগে বাসায় আসলো ছেলেটা। তাড়াতাড়ি রুমে যা,